কখনো ভেবে দেখেছেন ইংরেজি ভাষার মূল ভিত্তিটা আসলে কি? চলুন আজ আমরা ঠিক সেটাই জেনে নেব। দেখব কিভাবে কিছু সহজ নিয়ম মেনে শব্দগুলো একসাথে মিলেমিশে একটা শক্তিশালী বাক্য তৈরি করে ফেলে। মাঝে মাঝে মনে প্রশ্ন আসেই, তাই না, যে এক গাদা এলোমেলো শব্দ কিভাবে একটা অর্থপূর্ণ বাক্য হয়ে ওঠে? মানে এর পেছনের জাদুটা কি, যা শব্দগুলোকে একসাথে বেঁধে ফেলে আর আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে? আসলে উত্তরটা লুকিয়ে আছে এই সংখ্যাটার মধ্যেই, মাত্র ৮টা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৮টা মূল উপাদান বা পার্টস অফ স্পিচ আছে, যা দিয়ে পুরো ইংরেজি ভাষার কাঠামোটা তৈরি। তো চলুন এই ৮টা বিল্ডিং ব্লককে এক এক করে চিনে নেওয়া যাক। আচ্ছা, যে কোনো বাক্য তৈরি করতে গেলে একদম গোড়া থেকেই শুরু করতে হয়, তাই তো? আর সেই ভিত্তিটা হলো দুটো জিনিস, একটা নাম আর একটা কাজ। চলুন সবার আগে এই দুটোকেই চিনে নিই। তো আমাদের প্রথম উপাদানটা হলো নাউন, মানে বিশেষ্য। একদম সোজা কথায় বলতে গেলে যে কোনো কিছুর নামই হলো নাউন। সেটা হতে পারে কোনো মানুষ, জায়গা, জিনিস, প্রাণী, এমনকি কোনো আইডিয়া বা অনুভূতিও। মানে বাক্যের মধ্যে কে বা কি এই প্রশ্নের উত্তর যা দেয় সেটাই নাউন। তবে নাউনেরও কিন্তু অনেক রকম ভেদ আছে, জানেন? যেমন ধরুন কোনো নির্দিষ্ট নাম, যেমন ঢাকা, এটাকে বলে প্রপার নাউন। আবার সাধারণভাবে যখন বলি যেমন শহর, তখন সেটা কমন নাউন। একইভাবে কোনো দলকে বোঝালে কালেকটিভ, কোনো বস্তুকে বোঝালে ম্যাটেরিয়াল, আর এমন কিছু যা ধরা বা ছোঁয়া যায় না, যেমন কোনো আইডিয়া বা অনুভূতি, সেটাকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এই বাক্যটা একবার দেখুন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি বা সততা হলো একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন। মানে এটা এমন একটা ধারণা যেটা আমরা ছুঁতে পারি না, কিন্তু অনুভব করতে পারি। এই উদাহরণটা কিন্তু দারুণভাবে দেখিয়ে দেয় যে নাউন মানে শুধু চোখে দেখা জিনিস নয়, অদৃশ্য ধারণাও হতে পারে। আচ্ছা, নাউন তো চেনা হলো, এবার আসি বাক্যের ইঞ্জিনের কাছে, আর সেটা হলো ভার্ব, অর্থাৎ ক্রিয়া। যে শব্দটা দিয়ে কোনো কাজ করা, কিছু হওয়া বা কোনো ঘটনা ঘটা বোঝানো হয়, সেটাই ভার্ব। সত্যি বলতে কি, ভার্ব ছাড়া কোনো বাক্যই কিন্তু চলতে পারে না, একদম অচল। যেমন এই সহজ উদাহরণটা দেখুন, হি প্লেস ফুটবল। এখানে প্লিজ শব্দটা একটা কাজ বোঝাচ্ছে। এটাই হলো ভার্ব, যা বাক্যটাকে জীবন্ত করে তুলেছে। আমাদের বলছে যে কর্তা ঠিক কি করছে। তার মানে মূল ব্যাপারটা দাঁড়ালো, নাউন হলো কর্তা আর ভার্ব হলো তার কাজ। সিম্পল। তো আমাদের বাক্যের মূল ভিত্তি মানে নাউন আর ভার্ব দুটোই তৈরি, কিন্তু বাক্যটা এখনও বেশ সাদামাটা, তাই না? চলুন এবার এতে একটু রং আর বিস্তারিত তথ্য যোগ করা যাক, যাতে বাক্যগুলো আরও জীবন্ত হয়ে ওঠে। এখানে আমরা দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিসকে পাশাপাশি দেখব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ বা বিশেষণ কি করে? সোজা কথায় এটা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে। যেমন ধরুন, শি ইজ এ বিউটিফুল গার্ল। এখানে গার্ল মানে নাউনটা কেমন? বিউটিফুল। তো এই বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। এবার আসি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণের কথায়। এটার কাজ হলো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা করা। যেমন শি সিংস বিউটিফুলি। সে কেমনভাবে গান গায়? বিউটিফুলি। এখানে বিউটিফুলি শব্দটা সিংস নামক ভার্বটার বর্ণনা দিচ্ছে। তবে অ্যাডভার্বের কাজ কিন্তু এখানেই শেষ নয়। ধরুন বাক্যটা যদি হয়, শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এখানে ভেরি শব্দটা কিন্তু বিউটিফুল অ্যাডজেক্টিভটাকেই আরও জোরালো করছে। তার মানে মূল কথাটা হলো, অ্যাডজেক্টিভ হলো নামের বর্ণনা আর অ্যাডভার্ব হলো কাজ বা গুণের বর্ণনা। আচ্ছা, আমাদের বাক্যের মূল চরিত্র আর তাদের কাজ তো রেডি। এবার আমরা এমন কিছু শব্দ দেখব যেগুলো অনেকটা সেতুর মতো কাজ করে, মানে আমাদের মূল আইডিয়াগুলোকে বাক্যের অন্যান্য অংশের সাথে জুড়ে দেয়। এদের মধ্যে প্রথমটা হলো প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এই শব্দগুলো একটা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক তৈরি করে। মানে এগুলো আমাদের বলে দেয় একটা জিনিস ঠিক কোথায় আছে, কখন ঘটছে বা কোন দিকে যাচ্ছে। যেমন ধরুন এন, অন, অ্যাট, টু, এইসব আর কি। এই ক্লাসিক উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দ্য বুক ইজ অন দ্য টেবল। এখানে অন শব্দটা বুক আর টেবল এই দুটো নাউনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, বলে দিচ্ছে বইটা টেবিলের কোথায় আছে, ওপরে।
ভাবুন তো, অন শব্দটা না থাকলে আমরা কিন্তু বুঝতেই পারতাম না বইটা ঠিক কোথায়। এরপর আসছে কনজাংশন বা সংযোজক অব্যয়। এটাকে আমরা ভাষার আঠা বলতে পারি। কারণটা খুবই সহজ, এটা দুটো শব্দ, ফ্রেজ বা দুটো আলাদা বাক্যকে একসাথে জুড়ে দেয়। যেমন ধরুন অ্যান্ড, বাট, বিকজ। এই বাক্যটা দেখুন, কনজাংশনের আসল ক্ষমতাটা বোঝা যাবে। হি ফেইলড বিকজ হি ডিড নট স্টাডি। এখানে বিকজ শব্দটা কিন্তু শুধু দুটো অংশকে জুড়ে দেয়নি, বরং একটা কারণ, হি ডিড নট স্টাডি, আর তার ফল, হি ফেইলড, এই দুটোর মধ্যে একটা যুক্তির সম্পর্ক তৈরি করেছে। আর এটাই হলো কনজাংশনের আসল গুরুত্ব। এর জন্যই আমরা শুধু সাধারণ তথ্য না দিয়ে আরও জটিল আর গভীর চিন্তা প্রকাশ করতে পারি। তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এবার এমন দুটো পার্টস অফ স্পিচ দেখব যা আমাদের ভাষায় একদিকে যেমন সাবলীলতা আনে, তেমনি অন্যদিকে মানবিক আবেগও যোগ করে। চলুন দেখি এগুলো কিভাবে আমাদের বাক্যকে আরও সহজ আর অনুভূতিশীল করে তোলে। এই বাক্য দুটো একটু খেয়াল করুন তো। রহিম ইজ রিডিং, রহিম ইজ এ গুড বয়। কেমন লাগছে শুনতে? রহিম শব্দটা বারবার আসায় কেমন যেন একটা খটমট লাগছে, তাই না? লেখার যে একটা স্বাভাবিক গতি, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন তো, আমরা রাহিমের বদলে ব্যবহার করেছি হি। এই যে হি, এটাই হলো প্রোনাউন বা সর্বনাম। এর কাজই হলো নাউনের এই বারবার ব্যবহারটা থামিয়ে দেওয়া আর বাক্যটাকে অনেক বেশি সাবলীল করে তোলা। আর আমাদের তালিকার একদম শেষ সদস্য হলো ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। এগুলো হলো ওই ছোট ছোট শব্দগুলো যেগুলো দিয়ে আমরা আমাদের হঠাৎ আসা আবেগ বা অনুভূতি প্রকাশ করি, যেমন আনন্দ, দুঃখ বা অবাক হয়ে যাওয়া। যেমন এই বাক্যটা, ওয়াও হোয়াট আ বিউটিফুল সিন। এখানে ওয়াও শব্দটা হঠাৎ অবাক হওয়ার অনুভূতি প্রকাশ করছে। এই ধরনের শব্দগুলো আমাদের কথা বা লেখায় একটা পার্সোনাল টাচ আর আবেগের ছোঁয়া এনে দেয়। বাহ, আমরা কিন্তু ৮টা উপাদানই আলাদা আলাদা করে চিনে নিয়েছি। এবার আসল মজা। চলুন এই সবগুলো বিল্ডিং ব্লককে একসাথে জুড়ে দেখি কিভাবে একটা সম্পূর্ণ আর অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। দেখুন বাক্যটা কিভাবে ধাপে ধাপে তৈরি হচ্ছে। একদম প্রথমে একটা নাউন, দ্য বয়। এরপর এর সাথে যোগ হলো একটা ভার্ব, বাক্যটা দাঁড়ালো দ্য বয় রানস। এবার নাউনটাকে বর্ণনা করার জন্য এলো একটা অ্যাডজেক্টিভ, দ্য কুইক বয় রানস। তারপর ভার্বটাকে বর্ণনা করতে যোগ হলো একটা অ্যাডভার্ব, দ্য কুইক বয় রানস ফাস্ট। আর একদম শেষে একটা কনজাংশন অ্যান্ড আর একটা প্রেপোজিশন ওভার এসে বাক্যটাকে সম্পূর্ণ করে দিল, দ্য কুইক বয় রানস ফাস্ট অ্যান্ড জাম্পস ওভার দ্য লগ। কি দারুণভাবে সবগুলো অংশ একসাথে মিলেমিশে কাজ করছে, তাই না? তাহলে আমরা কি দেখলাম? এই ৮টা পার্টস অফ স্পিচ কিন্তু শুধু মুখস্থ করার মতো কোনো তালিকা নয়। এগুলো আসলে এক একটা কার্যকারী টুলকিট, যা দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। বলতে গেলে একদম শূন্য থেকে ভাষা তৈরি করি। এখন যেহেতু আমরা ৮টা অংশ সম্পর্কে জেনে গেছি, তাহলে সবার জন্য শেষ প্রশ্নটা হলো, এই ৮টার মধ্যে কোনো একটা অংশ ছাড়া কোনো বাক্য তৈরি করা একেবারেই অসম্ভব। একটু ভেবে দেখুন তো, কোন জিনিসটা ছাড়া একটা বাক্য তার অস্তিত্বই হারিয়ে ফেলবে?